বন্ধুদের নিয়ে সানির লাইফ বিন্দাস চলছিল। হুট করেই তার বাসার সামনের বিল্ডিংয়ে একটা নতুন ভাড়াটিয়া ওঠে, যাকে দেখে সানি তো পুরো ক্রাশ খেয়ে যায়। মেয়েটিকে পটানোর জন্য সানি তার পেছনে ঘুরঘুর করতে শুরু করে। শুরু হতে থাকে রহস্যজনক কিছু ঘটনা, যে ঘটনাগুলো সানিকে আতঙ্কিত করে তোলে। শ্বাসরুদ্ধকর কিছু কাহিনী, যে কাহিনী মিশে আছে হাজার বছরের অতীতের সাথে, আর বহু বছর পুরনো ম্যাজিক্যাল শক্তি যার ক্ষমতা এই মেয়েটির মধ্যে রয়েছে। সময়ের সাথে সাথে সানি বুঝতে পারে এ কোনো সাধারণ মেয়ে নয়। তাহলে মেয়েটির আসল পরিচয় কি? মেয়েটির দ্রব্য শক্তির আসল রহস্যই বা কি? আর কোন উদ্দেশ্যে মেয়েটি এই শহরে এসেছে? শ্বাসরুদ্ধকর কাহিনী, এক রহস্যজনক অতীত, ম্যাজিক্যাল ফ্যান্টাসি আর টুইস্টে ভরপুর লোকাল চ্যাপ্টার 1 মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। আজকের কাহিনী পুরোই অস্থির। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। রাতের বেলা চারিদিকে ভয়ানক একটা পরিস্থিতি। গোলাগুলি আর আগুনে চারিদিকে ছড়িয়ে আছে। ক্যামেরা একটু সামনে আগুনে ঘেরা বিল্ডিং এর মধ্যে নিয়ে যায়, যেখানে আতঙ্কিত হয়ে একটি মেয়ে বসে রয়েছে। সামনেই একটা টেলিফোন দেখে মেয়েটি কাউকে ফোন করে। ওপাশ থেকে প্রকাশ বলে, তুমি পেয়েছো ওটা? মেয়েটি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। লোকটি বলে, ইস্তাদারের লোকেরা শীঘ্রই সেই স্থানে পৌঁছে যাবে, তোমাকে এক্ষুনি বেরিয়ে আসতে হবে। ওদের ওটা ধরতে দিও না। তুমি সত্যিই বড়দের কন্যা, এটা নিয়ে কখনো সন্দেহ করো না। দ্রুত চলে আসো। এই মুহূর্তে সেখানে মাস্ক পরিহিত একটি মেয়ে চলে আসে। মাস্ক খুলে বন্দুক বের করে তাতে গুলি লোড করে। মেয়েটির বস মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি তাকে পেয়ে গিয়েছো? তাহলে তাকে নিয়ে আসো, আমার কিন্তু ওকে জীবিত চাই। এর মধ্যে দূর থেকে একটা বোতল ছুঁড়ে ফেলা হয়। শত্রু মেয়েটি বোতলের দিকে গুলি ছুঁড়ে মারে, ফলে বোতলে থাকা লিকুইড একটা পদার্থ চারিদিকে ছড়িয়ে পড়ে। মেয়েটি দূর থেকে জ্বলন্ত গ্যাস লাইটটি সেই লিকুইড পদার্থের দিকে ছুঁড়ে মারে। অমনি সামনে আগুন লেগে যায়। এই সুযোগে মেয়েটি পালাতে শুরু করে। এরপর সুপারম্যান হয়ে বেরিয়ে যায়। সিন পরিবর্তন হয়। একজন ড্রাইভার আর প্রকাশ স্যার চন্দ্রার জন্য অপেক্ষা করছে। আর এই হচ্ছে সেই মেয়েটি চন্দ্রা। দুজন দুজনকে দেখে কুশল বিনিময় করে নেয়। চন্দ্রা বলে, আমাকে এখানে কেন ডাকা হয়েছে? কোনো সমস্যা? প্রকাশ স্যার বলে, তার বলাতে আমি তোমার সাথে যোগাযোগ করেছি, আমি এ ব্যাপারে জানি না কিছু, দেখা যাক সে কি এক্সপ্লেন করে। চন্দ্রা বলে, ওকে কি আমরা বিশ্বাস করতে পারি? প্রকাশ বলে, ও এখানকার লোক, আমার ছোট ভাইয়ের মতো, ওকে বিশ্বাস করা যায়। তারা দুজনে গাড়িতে উঠে পড়ে। এরপর তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়, যেখানে এক চাচা জিজ্ঞেস করে, এত কিছুর পরেও এখনো জীবিত রয়েছো? তুমি তো একটুও চেঞ্জ হওনি। চন্দ্রা বলে, তবে আপনি কিন্তু বুড়ো হয়ে গিয়েছেন। এই কথার মানে বুঝতে পারছেন? এরপর চন্দ্রার ছবি তোলা হয়। চন্দ্রা একটা বই হাতে নিয়ে বলে, এই বইটা? চাচা বলে ওঠে, এটা তোমার জন্য কিনেছি, এটা পড়ে দেখো, তোমার কাজে লাগবে। এই নাও তোমার পাসপোর্ট আর প্রয়োজনীয় কাগজপত্র। পরের বার যখন আসবে হয়তো আমি আর থাকবো না, কিন্তু আমার ছেলে এখানেই থাকবে, ও সবকিছুই জানে এ ব্যাপারে। চন্দ্রা চাচাকে জড়িয়ে ধরে শেষবারের মতো বিদায় জানায়। প্রকাশ স্যার অবশেষে চন্দ্রাকে একটি কলোনির সামনে নামিয়ে দিয়ে যায়। প্রকাশ স্যার বলে, নর্মালি থেকো, কোনো ঝামেলার মধ্যে কিন্তু জড়িও না, বাকিটা কুমার সামনে নেবে। চন্দ্রা তার অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। এরপর পুরো রুম পরিষ্কার করে। বুক শেলফের পিছনে একটা লুকোনো ঘর রয়েছে, যেখানে আদিকালের অনেক যন্ত্রপাতি, পোশাক, মুদ্রা, বিভিন্ন ধরনের জিনিস দেখা যায়। চন্দ্রা সবকিছু ভালো করে দেখছে। জানালার বাইরে থেকে যেন আলো না আসে, সেই জন্য জানালায় কাগজ দিয়ে কস্টেপ লাগিয়ে দেয়। অন্যদিকে জানালা আটকাতে যাবে, ঠিক সেই মুহূর্তে পাশের ফ্ল্যাটে সানি নামের একটি ছেলেকে দেখতে পায়। সানি অপলক দৃষ্টিতে চন্দ্রার দিকে তাকিয়ে আছে। চন্দ্রা পর্দাটা টেনে দেয়। দেখা যায় আজকে সানির বাড়িতে পার্টি চলছে। সকল বন্ধুরাই উপস্থিত রয়েছে। এর মধ্যে তার বন্ধু অনু চলে আসে। অনু যদিও তার বয়ফ্রেন্ড এসকিয়াকে নিয়ে এসেছে। অনু বলে, এখন থেকে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে থাকবো। এসকিয়ার বিড়ালের প্রতি অ্যালার্জি রয়েছে, তাই তোমার গিফট করা বিড়ালটি তুমিই রেখে দাও, সানি বিড়ালের দায়িত্ব নিতে পারবে না। এই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। বোঝা যাচ্ছে এরা হয়তো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল কোনো এক সময়। যাই হোক, অবশেষে বাধ্য হয়ে সানি বিড়ালটিকে রেখে দেয়। অনু চলে যায়। সানি বেলকনিতে গিয়ে তার বাকি দুই বন্ধু ভেনু এবং নাইজেলকে সামনে থাকা ফ্ল্যাটের মেয়েটির বিষয়ে সুন্দর করে বলতে থাকে। সানি বলে, মেয়েটা দেখতে অনেক সুন্দর। মেয়েটিকে নিয়ে বন্ধুদের মধ্যে কথাবার্তা হয়। এরপরে তারা শুরু করে মদ্যপান। এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় বারে গিয়ে পার্টি করবে। তবে বেরোনোর আগে দেখতে পায় রূপার ফ্রেন্ড লাল পানি খেয়ে এখানে তো বেহুশের মতো পড়ে রয়েছে। তাই ছেলেটিকে ঘরে রেখে এনারা চার বন্ধুরা মিলে পার্টি করতে চলে যায়। এদিকে চন্দ্রার ফ্ল্যাটে কেউ একজন কিছু পার্সেল দিয়ে যায়। চন্দ্রা পার্সেল রিসিভ করে। এরপর একটা ক্যাফেতে ইন্টারভিউ দিতে যায়, যেখানে চন্দ্রা নাইট শিফটে কাজ করার কথা বলে। তার এই চাকরিটা হয়ে যায়। ডিউটির সবকিছু বুঝে নেয় চন্দ্রা।
আর এই হচ্ছে তার কলিগ রোজ। এভাবেই সকলের দিন চলতে থাকে। চন্দ্রা সেখানে কাজ করে। চন্দ্রা যেখানে কাজ করে সেই ক্যাফেতে আজ সানির বন্ধুরাও আড্ডা দিতে এসেছে। সানি তাকে দেখে তার বন্ধুদেরকে দেখায়। এভাবেই লুকোচুপি চলতে থাকে। সানি প্রায় সময় চন্দ্রাকে বেলকনি থেকে দেখার অপেক্ষা করত। একদিন রাতের বেলা 3 বন্ধু বাড়ি ফিরছিল। তবে তাদের পিছনে যে একজন ব্যক্তির শরীরে ইনজেকশন পুশ করে কিডন্যাপ করে নিচ্ছে কিছু কিডন্যাপাররা, এই বিষয়টা তারা কেউ টেরও পায় না। সিএনজি তাদের সামনে দিয়ে চলে যায়। তবে সানি গাড়ির মধ্যে থাকা ঝুলন্ত পা দেখে গাড়িওয়ালাদের ডেকে পা ভেতরে নিতে বলে। কিডন্যাপাররা লোকটির পা ভেতরে ঢুকিয়ে নেয়। এদিকে খবর বলা হচ্ছে গত মাসে নিখোঁজ হয়েছে কোচির বাসিন্দা 28 বছর বয়সী মানুথারা খান। এই নিয়ে প্রায় 23 জন নিখোঁজ ব্যক্তির পেছনে হয়তো অর্গান মাফিয়ারদের হাত রয়েছে। হারিয়ে যাওয়া ব্যক্তিদের বয়স 20 থেকে 30 বছর হবে। এইসব নিউজ বন্ধুরা দেখছিল। এ সময় সানির বাড়িতে একে মেয়ে এসে বলে, আঙ্কেল আপনাদের বিড়ালটি মনে হয় রাস্তায় চলে গিয়েছে। এ কথা শুনে সানি দ্রুত বাইরে গিয়ে বিড়ালটিকে তার কাছে নিয়ে নেয়। বেখেয়ালবশত রাস্তা পার হতে গেলেই আচমকা একটা গাড়ি তার সামনে এসে পড়ে। অ্যাক্সিডেন্ট হতেই যাবে এই মুহূর্তে কেউ একজন এসে সানিকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তা থেকে ফেলে দেয়। এলাকার সকলেই সানির কাছে চলে আসে। তবে সানি বুঝতে পারে না কিছুক্ষণ আগে এটা তার সাথে কি ঘটলো। সানি চোখ বন্ধ করে পুরো বিষয়টা মনে করার চেষ্টা করে। সামনেই চন্দ্রাকে স্পষ্ট দেখতে পায়। এলাকার সকলে সানিকে উঠাতে সাহায্য করে। সানি একবার চন্দ্রার ফ্ল্যাটের দিকে তাকায়। পরবর্তীতে রাতের বেলা একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে কোথাও যাচ্ছিল। পথে মধ্যে তার পায়ের জুতো ছিঁড়ে যাওয়ার জন্য জুতো হাতে নিয়ে হাঁটতে শুরু করে। আর ওই সেই কিডন্যাপারগুলো মেয়েটিকে ফলো করতে শুরু করে। মেয়েটি এক পর্যায়ে বুঝে যায় এই বখাটে ছেলেগুলো তার পিছু পড়েছে। তাই সে দ্রুত পালাতে শুরু করে। কিছু দূর গেলেই সামনে পুলিশের গাড়ি দেখতে পায়, যার জন্য কিডন্যাপাররা সেই স্থান থেকে চলে যায়। অফিসার জিজ্ঞেস করে, এই শহরেই থাকো তুমি? মেয়েটি বলে, হ্যাঁ, আসলে আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম। অফিসার বারবার আশেপাশে এবং সিসি ক্যামেরার দিকে তাকিয়ে বলে, মধ্যরাতে বন্ধুর বাড়িতে যাওয়ার প্রয়োজন কি? এই সময় মেয়েদের বাইরে বের হতে হয় না। ঠিক এই মুহূর্তে আরো একটি পুলিশের গাড়ি চলে আসে। মহিলা অফিসার জিজ্ঞেস করে, কি হয়েছে? পুলিশ অফিসার গৌরা বলে, ডিউটি রুটিন চলছে ম্যাডাম। ম্যাডাম বলে, কি গৌরা, সম্মান জানাবে না? এই কথা শুনে গৌরা যেন রাগে ছিটকে পড়ছে। তারপরও সে তার ম্যাডামকে স্যালুট করে। সম্পূর্ণ ঘটনা ম্যাডামকে খুলে বলা হয়। তাই ম্যাডাম নিজ দায়িত্বে মেয়েটিকে বাড়ি দিয়ে আসার সিদ্ধান্ত নেয়। এদিকে সানি তার বন্ধুকে পুরো ঘটনা খুলে বলছেন। তবে এই ঘটনা নর্মালি তো কেউ বিশ্বাস করবে না। তার বন্ধু বলে, তুই ছাড়া আর কেউ তো ওই মেয়েটিকে দেখেনি, তাই না? তোর এসব ভুল ধারণা, কাইন্ড অফ নর্মাল রিফ্লেক্স। তবে তোর মাইন্ড তোকে আর একটা সিগন্যাল দিচ্ছে, ওই মেয়েটার সাথে যেন তুই দেখা করিস, সেই সিগন্যাল। নাইজেলোকে ফাঁসানোর আগে তুই ওর সাথে কথা বলে নে। রাতের বেলা ক্যাফের সকল কাজকর্ম শেষে ময়লা পলিথিন ডাস্টবিনে ফেলতে গেলে দেখা যায় রোজাকে একটি ছেলে বলছে, কাল এসেছি, আজকেও এসেছি, তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। এই বলে মেয়েটির সাথে জোর জবরদস্তি শুরু করে। কিন্তু রোজা এসব ভালোবাসায় বিশ্বাস করে না। তাই ছেলেটি বলে, অন্য কারোর সাথে লাইন চলছে নাকি? হ্যাঁ, সত্যি কথা বলে যাও, তাহলে এসিড দিয়ে মুখ পুড়িয়ে দেই। হ্যাঁ হ্যাঁ, বলে ফেলো, তাহলে এই এসিড দিয়ে তোমার চেহারার রূপ বদলে দেব। রোজা বলে, সুন্দর, এরকম মজা করো না তো। চোখের পলকেই চন্দ্রা তাদের মাঝখানে চলে আসে, যা দেখে সুন্দর সাহেব চমকে যায়। চন্দ্রা সুন্দরের হাতে থাকা বোতলটি দেয়ালের সাথে বাড়ি মেরে ফাটিয়ে দেয়, যার জন্য সম্পূর্ণ এসিড সুন্দরের হাতে লেগে যায়। সুন্দর যন্ত্রণায় চিৎকার করছে। তবে চন্দ্রার হাত ঝলসে গেলেও তার কোনো রিয়াকশন নেই। চন্দ্রা এক ঘুষি মারলে সুন্দরের সেই স্থান লাল টকটকে হয়ে যায়। সুন্দর রেগে আবারও ধেয়ে আসলে চন্দ্রা ম্যাডাম উত্তম মধ্যম খেলানো শুরু করে। সুন্দরের তো মাথা নষ্ট হয়ে যায়। সুন্দর বলে, এ কে রে, আর ও এসব কি করছে? চন্দ্রা এক লাথি দিয়ে আবারও তুলে আঙ্গুলগুলো ভেঙে দেয়। চন্দ্রা সুন্দরের কানের কাছে গিয়ে বলে, সরি বল। সুন্দর চিৎকার করে বলে, সরি রোজ। চন্দ্রা তাকে ফেলে দিয়ে মেয়েটিকে বলে, আশা করি তুমি কিছু দেখোনি। পরদিন সকালবেলা গৌরার মা তার জন্য মেয়ে দেখেছে। তবে এই কথাটা নিজের মুখে বলতে ভয় পায়, তাই কনস্টেবলকে দিয়ে এই কথাটা বলায়। গৌরা বলে, আমি এটা বলছি না তো যে আমি বিয়ে করব না, তবে আমি এখানকার কোনো মেয়েকে বিয়ে করব না, কারণ এখানকার মেয়েরা খুব একটা সুবিধার নয়। গৌরা একটা আস্তানায় চলে যায়। আর দেখা যায় ওই গুন্ডাদের সাথে কিডন্যাপিং এর কাজে গৌরাও সামিল রয়েছে। এমনকি সেই ম্যাডামও যুক্ত রয়েছে এই কাজে। আসলে কালকে তারা এমন স্পটে থেমে গিয়েছিল যার পাশেই সিসি ক্যামেরা ছিল, যার জন্য মেয়েটির কোনো ধরনের ক্ষতি করা সম্ভব হচ্ছিল না। গৌরা জিজ্ঞেস করে, সুন্দর, তোমার হাত ঝলসে গেল কি করে? গতকালকের সব ঘটনা খুলে বলা হয়। গৌরা বলে, তোমার শরম লাগলো না? মেয়েদের হাতে মার খেয়ে এসেছো। সুন্দর বলে, কিসের শরম? ওটা কোনো সাধারণ মেয়ে ছিল না, যেভাবে কেলিয়েছে তাতে আমার শিক্ষা হয়ে গিয়েছে। গৌরা বলে, চল আমার সাথে গাড়িতে ওঠ। সুন্দর বলে, মাফ করো, তুমি একা যাও। গৌরা বলে, চল এক্ষুনি। এরপর সুন্দর ক্যাফের বাইরে থেকে অফিসারকে চন্দ্রাকে দেখিয়ে দেয়, আর ভেতর থেকে
চন্দ্রা কিছু একটা বুঝতে পেরে বাইরের দিকে তাকায়। যাই হোক, বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে নেয়। আজ ফ্রিজে কোনো খাবার নেই, তাই চন্দ্রা বাইরে বেরিয়ে পড়ে। এরপর অটোতে ওঠে, যেই অটোতে একই সময় সানিও উঠেছে। চন্দ্রা শারীরিকভাবে অসুস্থতার জন্য বারবার কাশি দিচ্ছিল। মাঝখানের মহিলার সমস্যা হওয়ার জন্য সানিকে মাঝখানে বসতে বলে, আর সেই মহিলাটি অন্য পাশে চলে যায়। সানি চন্দ্রার হাতে ঝলসানো স্থানটি দেখতে পায়। অমনি চন্দ্রা হাতটা ঢেকে ফেলে। সানি বলে, তুমি এখানে নতুন? চন্দ্রা বলে, হ্যাঁ। সানি বলে, আমিও নতুন। আচ্ছা, তুমি আমাকে চিনেছো? আমি তোমার সামনের ফ্ল্যাটে থাকি। এই বলে একে অপরের সাথে পরিচিত হয়। হাত মেলালে সানি বলে, তোমার হাত এত ঠান্ডা কেন? চন্দ্রা কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। সানি বলে, আগামী সপ্তাহে আমার এক বন্ধুর জন্মদিন রয়েছে। তোমাকে সব সময় একা দেখেছি, তাই তুমি চাইলে সেই দিন পার্টিতে আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারো। আসলে ছেলে মেয়ের সকল বন্ধুরাই উপস্থিত হবে। চন্দ্রা বলে, আচ্ছা, বিষয়টা মাথায় রাখবো। কফি হাউসে আসলে চন্দ্রা নেমে যায়। সানির বাড়িতে আজ পার্টি চলছে। চন্দ্রার আসার অপেক্ষা করছে সানি। কিছুক্ষণ পরেই চন্দ্রা চলে আসে। যাকে দেখে সকলের মনে লাড্ডু ফুটতে শুরু করে। বিড়ালটি তাকে দেখে চিৎকার করতে শুরু করে। সানির বন্ধু বিড়ালটিকে সেই স্থান থেকে সরিয়ে নেয়। এরপর পার্টি শুরু হয়ে যায়। এক এক বন্ধু এক এক সুযোগে চন্দ্রাকে পটানোর চেষ্টা করতে থাকে, তবে তাতে কোনো লাভ হয় না। সেখানে থাকা একটি ছেলের হাত কেটে যায়। চন্দ্রা এই বিষয়টা সহ্য করতে না পেরে বারান্দায় চলে যায়। সানির বন্ধু শ্রেণু তার কাছে গিয়ে বলে, তোমারও রক্ত দেখে ভয় লাগে? আমিও সহ্য করতে পারি না, অথচ এই ছেলেটা নাকি ডাক্তারি পরীক্ষা দিয়েছে। যাই হোক, পাশে থাকা একটা নিউজ পেপার চন্দ্রা দেখতে শুরু করে। সানি বলে, চন্দ্রা, তুমি ঠিক আছো তো? আসো, পার্টি শুরু করি। নাচে গানে বেশ জমজমাট হয় পার্টির আয়োজন। সানি যেন চন্দ্রার উপর থেকে নজরই সরাতে পারছে না। আসলে সে তো ক্রাশ খেয়ে বসে রয়েছে। চন্দ্রা হঠাৎ করে বুঝতে পারে কেউ একজন এদিকেই আসছে। এই সময় কলিং বেল বেজে ওঠে। সানি দরজা খুলে দেখতে পায় অফিসার এসেছে। অফিসার বলে, তোমরা এখানে কি করছো? সানি বলে, আমরা সকল বন্ধুরা মিলে জন্মদিনের পার্টি করছিলাম। অফিসার ভালো করে খেয়াল করলে দেখতে পায় প্লেটের ওপর এক পাশে মাদকদ্রব্য রয়েছে। তাই এই বিষয়টা গৌরা স্যারকে জানায়। গৌরা বাইরে ফোনে কথা বলছিল। কথা শেষ করে ভেতরে প্রবেশ করে। তাকে দেখে চন্দ্রাও কিছুটা আতঙ্কিত হয়ে যায়। অফিসার ভেতরে প্রবেশ করলে বন্ধুরা বলে, প্রথমবার মাদকদ্রব্য ট্রাই করতে যাচ্ছিলাম শুধুমাত্র মজার ছলে। গৌরা বলে, এসব শরীরের জন্য ভালো নয়, থাক, এদের ছেড়ে দাও। এই বলে সামনে তাকালেই চন্দ্রাকে দেখে থমকে যায়। এরপর সকলকে বলে, তোমাদের কাছে আর কি কি আছে বের করো। জগদীশ, সকলকে চেক করা শুরু করো তো। এক পর্যায়ে সন্দেহবশত একটা মেয়ের পকেট চেক করতে বলা হয়। চন্দ্রা নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে রাখতে পারছে না, কারণ একজন পুলিশ অফিসার কি করে একটা মেয়ের চেকিং করতে পারে। গৌরা চন্দ্রার দিকে নজর রাখছে। এরপর বলে, থাক, ছেড়ে দাও, এটা তোমাদের জন্য লাস্ট ওয়ার্নিং। আচ্ছা, তোমার নাম কি? চন্দ্রা বলে, আমার নাম চন্দ্রা। গৌরা তারপর বেরিয়ে যায়। যাক, পার্টি কোনো মতে শেষ করে চন্দ্রা বলে, অনেকদিন পর আমি অনেকটা মজা করেছি, এখন আমাকে বাড়ি ফিরতে হবে। সানি খুশি মনে তার সাথে হাক করতে যায়, তবে চন্দ্রা বিষয়টা না দেখার ভান করে বেরিয়ে যায়। আর এইদিকে দুই বন্ধু চন্দ্রাকে নিয়ে টানাটানি কথা শুরু হয়। এই পর্যায়ে সানির বন্ধু চন্দ্রা পিছু করতে করতে তার বাসায় চলে যায়। চন্দ্রা তাকে বাসায় ঢুকতে দেয়। আর ওদিকে সানির মনে তো দাবানলের আগুন জ্বলে উঠেছে। একটু পরে চন্দ্রা জানালা আটকে দেয়। রাত থেকে ভোর হয়ে যায়। সকালবেলা নাইজেলের মা ফোন করে বলে, বাবা, নাইজেল তো বলেছিল তোমাদের বাসায় থাকবে, ও কি রয়েছে তোমাদের বাসায়? সানি বলে, না আন্টি, ও তো রাত্রেই বেরিয়ে গিয়েছে। মা বলে, কিন্তু ওর ফোন তো বন্ধ পাচ্ছি, জানি না কোথায় গিয়েছে। ওর সাথে যোগাযোগ করতে পারলে আমাকে জানিও। সানি দ্রুত তার বন্ধু ভেনুকে ডেকে এ বিষয়ে জানিয়ে দেয়। ভেনু বলে, ও নিশ্চিত চন্দ্রার ফ্ল্যাটে রয়েছে। সানি দ্রুত চন্দ্রার বাসায় গিয়ে নক করে। ভেতরে সবকিছু যেন অদ্ভুত ভাবে পড়ে আছে। সানি বলে, চন্দ্রা, আমি সানি। নাইজেল কি তোমার বাসায় রয়েছে? চন্দ্রা বলে, এখানে কেউ নেই। সানি বলে, কিন্তু ও তো কাল রাত্রে এখানে এসেছিল। চন্দ্রা বলে, আমাকে বিরক্ত করো না তো সানি, আমাকে ঘুমাতে দাও, তুমি এখান থেকে চলে যাও। সানির মনে সন্দেহ জাগে, নিশ্চয়ই কোনো ঝামেলা রয়েছে। চলে যাওয়ার সময় খেয়াল করে কেউ একজন চন্দ্রা দরজায় নক করছে। চন্দ্রা দরজা খুলে আর প্রকাশ তার ভিতরে ঢুকে যায়। সানি বুঝে উঠতে পারে না কি চলছে। বাইরে বেরোলে একজন ব্যক্তিকে দেখে মনে পড়ে প্রায় সময় এই ব্যক্তির কাছ থেকে চন্দ্রা বক্সে করে কিছু একটা নিয়ে যেত। এসব নিয়ে চিন্তা ভাবনা করতে করতে সানি বাড়িতে ঢুকলে দেখতে পায় ভেনুকে নাইজেল ভয়েস এসএমএসও বলছে, তোমরা চন্দ্রার ফ্ল্যাটে আসতে পারবে, এখানে নিশ্চয়ই কোনো গড়বড় রয়েছে। চন্দ্রাকে আমরা যা ভেবেছি চন্দ্রা তা নয়। ভেনু বলে, নেশার কারণে এরকম উল্টাপাল্টা কথা বলছে, নেশা ঠিক হলে আবার চলে আসবে। আরে ইয়ার, আমার ক্রেডিট কার্ড তো ওর কাছে ছিল। সানি ভেনুকে বারান্দায় নিয়ে বলে, ওই ছেলেটাকে কোথাও দেখেছি মনে হচ্ছে আমার। ভেনু বলে, এ তো কুমার, ও কখন আবার জেল থেকে বের হলো? মাদক দ্রব্যের ব্যবসা করতো ও, আমরা বেঁচে গিয়েছি সানি, এখানকার সবচেয়ে ভালো মাল ওই বিক্রি করে। সারাদিন টেনশনের পর সানি ভেনুকে বলে, কিরে, পুলিশকে ডাকবো নাকি? এ সময় তাদের রুমের সামনে চন্দ্রা দরজায় নক করে। সানি চন্দ্রার কাছে গেলে চন্দ্রা বলে, আমি দুঃখিত, আসলে কাঁচা ঘুম থেকে ডেকেছিল তো, তাই রেগে গিয়েছিলাম।
নাইজেল আমার কাছে ছিল না। সানি এই কথা শুনে যেন আকাশ থেকে পড়ে। তবে তার পায়ের জুতোয় রক্ত দেখতে পেয়ে সানির মনের সন্দেহ আরো গাঢ় হয়ে যায়। সানি বলে বেনুর ডেবিট কার্ড ওর কাছেই ছিল, এই জন্য ওকে খুঁজছিলাম। চন্দ্রা বলে তোমার টাকা লাগবে, বা যদি অন্য কিছু লাগে আমাকে জানাতে পারো। আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি কাজে যাই। চন্দ্রা চলে যাওয়ার পর সানি বেনুকে বলে আমার এখন সন্দেহ হচ্ছে নাইজেল চন্দ্রার ফ্ল্যাটে নেই তো। চন্দ্রার ফ্ল্যাটে তো অনেক মানুষ যাতায়াত করে, এই কুমারের সাথেও চন্দ্রার যোগাযোগ রয়েছে। কোনো না কোনোভাবে এরাই অর্গান মাফিয়ার নয় তো। দেখ ভাই, মানুষকে সবসময় যেরকম দেখায় সেরকম সবসময় হয় না। আমরা তো নিজেরাও জানি না ও কে, কোথা থেকেই বা এসেছে, আর কি বা করে। আমি তো বলি আমি ধীরে ধীরে চন্দ্রাকে ফলো করছি, তো চন্দ্রার ফ্ল্যাটে গিয়ে তদন্ত কর নাইজেল ওখানে রয়েছে কিনা। শুরু হয়ে যায় তদন্ত। সানি চন্দ্রার পিছু করছে। এদিকে নাইজেলকে ততক্ষণে পুলিশের গাড়িতে বাসার সামনে নামিয়ে দিয়ে আসা হয়। আসলে গতকাল রাতে চন্দ্রার দরজার সামনে গেলেও চন্দ্রা ঘরের ভেতর প্রবেশ করতে দেয়নি নাইজেলকে, তাই বাড়ি ফেরার জন্য গাড়ি বের করে। অমনি পুলিশ লাইসেন্স দেখতে চায়, পকেটে হাত দিয়ে লাইসেন্স বের করতে গিয়ে ভুলবশত মাদক দ্রব্য বের করে ফেলে, তাই তো পুলিশরা তাকে আটক করে নেয়। এই হচ্ছে পুরো কাহিনী। এদিকে সানি ফলো করেই যাচ্ছে। আজ কিডন্যাপার আর সুন্দর ইচ্ছাকৃতভাবে চন্দ্রার শরীরে ইঞ্জেকশন পুশ করে দেয়। চন্দ্রা অনেকটা দুর্বল হয়ে পড়ে। দুজন ছেলে মিলে চন্দ্রাকে গাড়িতে ওঠানোর জন্য জোর জবরদস্তি করছে, তবে চন্দ্রার শক্তির সাথে তারা কোনোভাবেই বেড়ে উঠছে না। এর মধ্যে দূর থেকে সানি এই বিষয়টা দেখে চিৎকার করে ওঠে। পরিবেশ বিগড়ে যায়, যার জন্য সুন্দর পাশে থাকা একটা ইট দিয়ে চন্দ্রার মাথায় আঘাত করে। চন্দ্রা সেখানেই বেহুশ হয়ে যায়। তাই কিডন্যাপাররা তাকে গাড়িতে উঠিয়ে গাড়ি চালানো শুরু করে। সানি কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারে না। উপরে একটা ছেলেকে দেখতে পায়, তাই সেই ছেলেটিকে বলে প্লিজ দ্রুত একটু পুলিশকে ফোন করুন। এদিকে একটা বাচ্চার ঘুম আসছিল না, তাই বয়স্ক একজন চাচা বলে তোমার ঘুম আসছে না, কাহিনী শোনালে তোমার ঘুম আসবে, তাহলে বলো কোন কাহিনী শোনাবো। মেয়েটি বলে ভ্যাম্পায়ারের কাহিনী শোনাও। বয়স্ক চাচা বলে আজ থেকে প্রায় অনেক বছর আগে এই পৃথিবীতে সব জায়গায় শুধু জঙ্গল আর জঙ্গল ছিল। তখন এখানে রাজার শাসন ছিল, যে রাজার বড় বড় মহল ছিল। ওই মহলের কাছেই একটা মন্দির ছিল। রাজা মা কালীর খুব বড় ভক্ত ছিল। সে প্রতিদিন মায়ের পুজো করত। আর ওই ঘন জঙ্গলের অনেকটা দূরে একটা মেয়ে বসবাস করত। রাজা যখন মন্দিরে যেত, ওই মেয়েটা আর তার বন্ধু বান্ধবরা দূর থেকে রাজাকে দেখত, কারণ বাচ্চাদের মন্দিরে যাওয়ার অনুমতি ছিল না। শুধুমাত্র রাজ পরিবার এবং ধনী ব্যক্তির পরিবারের ওই মন্দিরে যাওয়ার অনুমতি রয়েছে। কিন্তু একদিন ছোট্ট মেয়েটা তার বন্ধুকে নিয়ে চুপি চুপি সেই মন্দিরে চলে যায়। মন্দিরে থাকা একটা ঘুঙুর মেয়েটি হাতে নেয়। এ সময় পুরোহিত চলে আসে। ভয়ে তারা দুজন পালিয়ে যায়। পালিয়ে আসার কারণে ভুলবশত সেই ঘুঙুর মেয়েটির হাতে থেকে যায়। তাই মেয়েটি ঘুঙুরটি তার দেবী মায়ের পায়ে বেঁধে দেয়। একে তো মেয়েটি মন্দিরে প্রবেশ করেছে, দ্বিতীয়ত মেয়েটি ওই বস্তু নিয়ে চলে এসেছে, তৃতীয়ত ঘুঙুরটি দেবীর পায়ে বেঁধে দিয়েছে। এই বিষয়টা নিয়ে রাজা পুরোপুরি রেগে যায়, যার জন্য ওদের মন্দিরে রাজা আগুন লাগিয়ে দেয়। সাধারণ জনগণ তখন বুঝতে পারে রাজা তাদের মেরে ফেলবে, তাই তারা দ্রুত একটা গুহায় লুকিয়ে পড়ে। তবে ওই গুহার মধ্যে অদ্ভুত কিছু শক্তি ছিল, এ ব্যাপারে কেউ কিচ্ছু জানতো না। মেয়েটি খুঁজতে খুঁজতে একটা দেবীর মূর্তির সামনে চলে যায়। অমনি হাজারো পাখি মেয়েটিকে ঘিরে ধরে। মেয়েটি চিৎকার করে ওঠে। এই মুহূর্তে গুহার মধ্যে থাকা সকলকে রাজার লোকেরা আটক করে ফেলে, যার জন্য মেয়েটি তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মেয়েটি যখন গুহা থেকে বাইরে বেরিয়ে আসে, তখন তার সাথে অদ্ভুত কিছুর ঘটনা ঘটছিল। মেয়েটি বুঝতেও পারে না তার সাথে এসব কেন হচ্ছে। বর্তমানে দেখা যায় একটা রেল স্টেশনের পাশে চন্দ্রাকে ফেলে রেখেছে। সুন্দর তাকে স্পর্শ করতেই যাবে, এই মুহূর্তে পাশ থেকে কুকুরগুলো ডেকে ওঠে। অতীতে দেখা যায় রাজা সকলের উপর নির্মমভাবে অত্যাচার করছে। এ সময় মেয়েটি তার পোষা প্রাণীটিকে সাথে করে নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। বর্তমানে কুকুরকে থামাতে সুন্দর ছুরি নিয়ে কুকুরের দিকে চলে যায় এবং একটা কুকুরকে জবাই করে দেয়। চন্দ্রার হুঁশ ফিরে এসেছে। সুন্দর তার কাছে এসে বলে গুড মর্নিং। অতীতে মেয়েটির মা তাকে পালিয়ে যেতে বলে, তবে মেয়েটি চুপ করে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটি চোখের সামনে রাজা তার বাবাকে শেষ করে দেয়। একটু পর মেয়েটির শরীরে ধারালো অস্ত্র দিয়ে রাজার বাহিনী আঘাত করে। বর্তমানে দেখা যায় সকল ছেলেরা চন্দ্রাকে জাগিয়ে ধরে রেখেছে। সুন্দর তাকে সজোরে একটা চড় লাগায়, তবে তাতে নিজের হাতেই ব্যথা পায়। চন্দ্রা তাকালেই চন্দ্রার চোখের কালার নীলসে বর্ণের হয়ে যায়। সুন্দর তার গাল চেপে ধরে বলে তুই কি সত্যিই আমাদের চিনিস না? এখনই আমার ভাই আসলে বুঝে যাবি আমরা কারা। আমার ভাই তোকে টুকরো টুকরো করে ফেলবে, তোর নাম নিশানা এই দুনিয়া থেকে মুছে ফেলবে। এই কথা শুনতে শুনতে চন্দ্রা ভ্যাম্পায়ারের রূপে এসে সুন্দরের গলায় কামড় বসিয়ে দেয়। এরপর রক্ত চুষতে শুরু করে। অতীতে দেখা যায় মেয়েটি তার শরীর থেকে নিজেই ধারালো অস্ত্র টেনে বের করেছে। এরপর সুস্থ সবল মানুষের মতো দাঁড়িয়ে পড়ে। এক এক করে রাজার লোকেদের ঘাড়ে কামড় বসাতে শুরু করে। নিমিষেই মেয়েটির চোখ নীলছে বর্ণের হয়ে যায়। ছোট্ট বাচ্চা মেয়েটি সকলকে প্রতিহত করতে শুরু করে। রাজা এক পর্যায়ে মেয়ের চোখের সামনে তার মাকেও মেরে ফেলে। মেয়েটি অবশেষে ভয়ঙ্কর ভ্যাম্পায়ারে রূপান্তরিত হয়ে যায় এবং রাজাকে শেষ করে দেয়। বর্তমানে চন্দ্রার এই কাহিনী দেখে এক কিডন্যাপার পালাতে শুরু
শুরু করে। তবে এক লাফে চন্দ্রা ছাদে গিয়ে ছেলেটিকে ঘুষি মেরে নিচে ফেলে দেয়। এরপর চন্দ্রা নিচে নেমে আসে আর ছেলেটিকে শেষ করে দেয়। এই পুরো কাহিনী সানি নিজের চোখে দেখতে পায়। এত বড় ধাক্কা সহ্য করতে না পেরে সানি সেখানেই অজ্ঞান হয়ে যায়। অতীতে মেয়েটি কান্না করে তার মাকে জিজ্ঞেস করে, মা আমার সাথে এসব কি ঘটছে? মা বলে, সৃষ্টিকর্তা তোমাকে শক্তি উপহার দিয়েছে। আমি জানি না এটা কোন ধরনের শক্তি, তবে সব সময় সঠিক পথে চলবে। তুমি এখান থেকে চলে যাও মা, তোমাকে বেঁচে থাকতে হবে। বাধ্য হয়ে মেয়েটি সেই স্থান থেকে পালাতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে অন্য রাজা এসে বলে, এই ঘটনা কে ঘটিয়েছে? একজন বলে, নীলি, কালীয় ঘাটের নীলি। ওই বয়স্ক চাচা সেই ছোট্ট মেয়েটির কথাই বলছিল। এভাবেই আস্তে আস্তে নীলি মেয়েটা অনেক বড় হতে শুরু করে। মেয়েটা দিনের বেলায় সূর্যের আলো সহ্য করতে পারে না। নীলির রাতের বেলা ভালো লাগে। নীলি যেখানেই যাক না কেন সেখানেই খারাপ মানুষকে খোঁজে। এরপর নীলি তাকে মেরে ফেলে আর তার রক্ত চুষে নেয়। এজন্য জঙ্গলের লোকেরা তাকে দেবী মনে করত। তবে অন্যদের চোখে ও হচ্ছে ভ্যাম্পায়ার। বর্তমানে বাচ্চা মেয়েটি বলে, তার মানে নীলি সুপার হিরো? চাচা বলে, সুপার হিরো এবং ইমোর্টাল, অর্থাৎ তাকে কেউ মারতে পারবে না। তবে প্রত্যেকটা মানুষের কিছু দুর্বলতা রয়েছে। নীলিরও এমন দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতার কথা এক ব্যক্তি জানতো আর সে নীলিকে ধরতে এসেছিল। নীলিকে আঘাত করে ব্যক্তিটি তার কবজায় নিয়ে এসেছিল। মেয়েটি বলে, তার মানে নীলি মারা গিয়েছে? চাচা বলে, নীলি আমাদের আশেপাশেই রয়েছে আর আমি ওকে ধরেই ছাড়বো। এই হচ্ছে লেখক জোসেফ। আর মুভির শুরুতে চন্দ্রার হাতে যে বইটি আমরা দেখেছিলাম সেই বইয়ের লেখক ইনি। হাজারো রহস্য ঘিরে আছে এই চন্দ্রার জীবনে। সানির হুঁশ ফিরে আসে। এরপর সে পাশে কিডন্যাপারদের দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। তার হাত পা মুখ বাঁধা রয়েছে। আচমকা সামনে তন্দ্রা চলে আসে। সে আরো ভয় পেতে শুরু করে। চন্দ্রা বলে, তোমাকে দুটো অপশন দিচ্ছি। 1 নম্বর অপশন, আমার সাথে হাত মিলিয়ে বডিগুলোকে লুকানোর ব্যবস্থা করো। সানি বলে অপশন 2। চন্দ্রা বডিগুলোর দিকে তাকায়। সানি বিষয়টা বুঝতে পারে বলে, বুঝতে পেরেছি, অপশন অন চুজ করব। এই সময় ভেনু সানির ফোনে ফোন করে। চন্দ্রা সানিকে চুপ থাকতে বলে। ফোনটা রিসিভ করে বলে, কি হয়েছে ভেনু? আমি চন্দ্রা। সানি খুব টায়ার্ড ছিল তাই এখানেই ঘুমিয়ে পড়েছে। আমি কি ডেকে দেবো? ভেনু বলে, না থাক, দরকার নেই, আমি তো এমনি ফোন দিয়েছিলাম। তারা অবশেষে বড় একটা টাওয়ারের কাছে চলে যায়, যেখানে এক লাফে চন্দ্রা উপরে উঠে যায় আবার নিচেও নেমে যায়। এসব দেখে সানির হাওয়া তো টাইট হয়ে যাচ্ছে। টাওয়ারের উপরে উঠে চন্দ্রা বডিগুলোকে জ্বলন্ত এসিডের মধ্যে ফেলে দেয়। কাজ শেষ হলে সানি বলে, যেদিন আমার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল সেই দিন কি তুমি আমাকে সাহায্য করেছিলে? চন্দ্রা হ্যাঁ বলে। সানি বলে, আমার মনে হয়েছিল তুমি কোনো সাধারণ মানুষ নও। আমি তো তোমার বড় বড় দাঁত দেখে ফেলেছি। তুমি কি সত্যিই রাক্ষসী? চন্দ্রা হ্যাঁ বলে। যা শুনে সানি আবারও জ্ঞানহারা হয়ে পড়ে। হুঁশ ফিরে আসলে সামনে চন্দ্রাকে দেখতে পেয়ে থমকে যায়। চন্দ্রা ঘুমিয়ে আছে। এই ফাঁকে সানি বাইরে বেরিয়ে যেতে গেলে দরজায় তালা দেখতে পায়। সানির ফোনেও কাজ হচ্ছে না, তাই জানলার একটু কাগজ ছিঁড়ে সামনের বারান্দায় ভেনুকে দেখে ইশারায় এই ফ্ল্যাটে আসতে বলে। আর আমাদের ভেনু তো মনে করে হয়তো সানি মজায় মজায় দিন পার করছে। জানালার কাগজ সরানোর জন্য রোদ গিয়ে চন্দ্রার হাতে লাগে আর তার হাত ঝলসে যায়। চন্দ্রা সানিকে টেনে জানলা থেকে সরিয়ে জানলায় আবার কাগজ লাগিয়ে দেয়। হাতের অবস্থা দেখে সানি বলে, সরি, এই বিষয়টা আমি জানতাম না। চন্দ্রা ফ্রিজ ওপেন করে। সানি দূর থেকে ফ্রিজের মধ্যে রক্তের ব্যাগ দেখতে পায়। এই সব মুহূর্তগুলো কেমন চলছিল সানি বুঝতে পারছেন। চন্দ্রা রক্ত পান করছে, সাথে সাথে তার হাতের ক্ষতস্থান ঠিক হয়ে যাচ্ছে। সানি জিজ্ঞেস করে, তুমি কি জন্মগত ভাবেই এমন? চন্দ্রা বলে, না, এটা একটা ভাইরাস। কিছু ভাইরাস মানুষকে মেরে ফেলে আর এই ভাইরাস আমাকে এমন বানিয়ে দিয়েছে। মাঝে সাঝে কামড়ের মধ্যে এসব ভাইরাস ছড়িয়ে পড়ে। সানি বলে, এখানে আসার আগে তুমি কোথায় ছিলে? চন্দ্রা বলে, সুইডেনে। আসলে আমি কখনো এক জায়গায় 20 বছরের বেশি থাকতে পারি না। কোনো বিপদ আসলেই আমি সেখান থেকে চলে যাই। শত বছর ধরে এরকমই হচ্ছে। এ কথায় সানি গোলক ধাঁধায় পড়ে যায়, কারণ চন্দ্রার বয়স দেখে তো বোঝাই যাচ্ছে না সে এত বছর বয়সী মেয়ে। সানি বলে, আমাকে ঘরে যেতে হবে। চন্দ্রা বলে, এত তাড়াতাড়ি নয়, তুমি আমাকে ফলো করছিলে কেন বলো? সানি বলে, তোমাকে ওরা কিডন্যাপ করেছিল, তাই তোমাকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম এর কোনো প্রয়োজন নেই। এ সময় দরজায় কেউ নক করে। চন্দ্রা দরজা খুললে বেনু মুচকি হেসে বলে, কিরে, তোর ফোন বন্ধ কেন? তোর বাবা ফোন করেছেন, এ কথা বল। সানি কথা বলতে কিছুটা দূরে চলে যায়। বেনু বলে, চন্দ্রা, তুমি ওর ব্যাপারে কি সিরিয়াস নাকি টাইম পাস করছো? ও কিন্তু পরিষ্কার মনের মানুষ, আমি তোমাকে ওর মন ভাঙতে দেব না। হঠাৎ করে লক্ষ্য করে নিচে পড়ে থাকা একটা বইয়ের মধ্যে একটা ছবি রয়েছে। বেনু সেই ছবিটি তুলে নেয়। চন্দ্রা তার হাত থেকে ছবিটি নিয়ে যায়। যাই হোক, দুজনে বেরিয়ে পড়তে যায়। দরজার ওপাশ থেকে চন্দ্রা সানির হাত টেনে ধরে বলে, সানি, আমি তোমাকে বিশ্বাস করি। সানি বলে, আমি খুব ভয়ে আছি। চন্দ্রা বলে, ভয় পেতে হলে আমাকে ভয় পাও। এদের এসব কাণ্ড দেখে বেনু মনে করে তাদের রোমান্টিকতা হয়তো এখনো শেষ হয়নি। যাই হোক, বাসায় ফিরে রাতের বেলায় সানি বেনুকে বলে, তোকে কিছু জরুরি কথা বলার দরকার আছে। তুই কিছু কাউকে বলবি না তো? কারণ তোর আর আমার জীবনের বিপদের ব্যাপারটা। আমাদের চন্দ্রা আছে না, ও কোনো সাধারণ মেয়ে নয়, ও একটা রাক্ষসী। বেনু রোমান্টিকতায় বলে, মনে হচ্ছে ও তোর রক্ত চুষে খেয়েছে। সানি গতকাল রাতের সব ঘটনা খুলে বলে দেয়। এই সময় চন্দ্রা এসে বেনুর গলা চেপে ধরে মেরে ফেলে আর সানিকে পালাতে মানা করে। তবে সানিকে আর আটকাইকে সানি তো পালাতে শুরু করে। এক পর্যায়ে চন্দ্রা তাকে ধরে ঘাড় মোটকে
রক্ত চুষতে শুরু করে দেয়। আসলে এই কল্পনার মধ্য থেকেই সানির ঘুম ভেঙে যায়। পরদিন সকালে মার্ডার স্পটে পুলিশের তদন্ত শুরু হয়ে গিয়েছে। অটো গাড়ির মধ্যে একটা লেন্স পাওয়া যায়। রাত হয়ে যায়। চন্দ্রা সানিকে নিয়ে কিছু একটা নেবার জন্য বাইরে বেরিয়ে এসেছে। সানি খুব টেনশনে আছে। চন্দ্রা বলে, এত টেনশন নিও না তো, আমি তোমার কোনো ক্ষতি করব না। যদি কিছু করার থাকতো তাহলে ওই দিনই তোমাকে শেষ করে দিতাম। তারা চলে আসে সেই অতীতের পুরনো গাছের কাছে, যেখানে আজ সময়ের সাথে সাথে আশেপাশের ঘর তৈরি হয়ে গিয়েছে। চন্দ্রা একটা ঘরের মধ্যে প্রবেশ করে। বাইরে দাঁড়িয়ে সানি কি করে ভ্যাম্পায়ারদের মারতে পারবে এ ব্যাপারে নেটে সার্চ দেয়। এ সময় চন্দ্রা বাইরে বেরিয়ে এসে বলে, তোমার ফোনটা দাও তো, একটা লোকেশন চেক করা লাগবে। না চাইতেও ফোনটা চন্দ্রার হাতে তুলে দেয়। আর চন্দ্রা সার্চ দেওয়ার লিস্ট দেখে সানির দিকে তাকায়। চন্দ্রা বলে, তোমার ব্লাড গ্রুপ কি? সানি বলে, ও নেগেটিভ। চন্দ্রা বলে, ও নেগেটিভ ব্লাড গ্রুপ পাওয়া খুবই কষ্টের বিষয়, তবে কুমার বিষয়টা ম্যানেজ করে নেবে। সানির তো হাওয়া টাইট হয়ে যাচ্ছে। সানি বলে, তুমি কি শুধুমাত্র ও নেগেটিভ রক্তই পান করো? চন্দ্রা বলে, ও নেগেটিভ রক্ত সবচেয়ে পিওর রক্ত, আর টেস্টটাও খুব মজাদার। পরক্ষণে ওই দিন রাতের হওয়া ঘটনা, ওই যে অন্য একটি ছেলে যে দেখেছিল, সেই ছেলেটি পুলিশকে সানির ব্যাপারে বলে দেয়। সানির চেহারা দেখে পুলিশ মনে করে এদের বাসায় তো সেদিন রাত্রে তারা গিয়েছিল। এই মুহূর্তে চন্দ্রা সেখানে চলে আসলে সানি তার সাথে কথা বলে, আর ছেলেটি চন্দ্রা আর সানিকে দেখিয়ে দেয়, কারণ ঘটনার দিন এরা দুজনেই ওই স্থানে উপস্থিত ছিল। তবে এরা ছাড়া আর বাকি কারো কোনো হদিস নেই। গৌরা এদের ব্যাপারে খোঁজ নিতে বলে। এক পর্যায়ে যখন চন্দ্রা এবং সানি বাড়ির বাইরে বের হয়, তখন গৌরা চন্দ্রার ফ্ল্যাটে প্রবেশ করে, ভালো করে তদন্ত শুরু করে। এক পর্যায়ে ওয়াশরুমে লেন্সগুলো দেখতে পায়, যেখানে একটি বক্সের একটা লেন্স মিসিং ছিল। ছবির সাথে মেলালে দেখা যায় এই সেই লেন্স। ফ্রিজ খুলে ফ্রিজ ভর্তি রক্তের ব্যাগ দেখতে পায়। এরপর তার টিম মেম্বারদের এখানে দ্রুত চলে আসতে বলে। সানি চন্দ্রার আসল নাম জিজ্ঞেস করে। চন্দ্রা বলে, আমার আসল নাম নীলি। নাম শুনে সানি থমকে গিয়ে বলে, বহু বছর পুরনো কালিয়ান কাঠ নীলির কথা বলছো তুমি? চন্দ্রা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সানি বলে, তাহলে আমরা যে শুনেছি কাটনার তোমাকে বুকে ছুরি মেরে ফেলেছিল, অতীতে দেখা যায় কাটনার সেই ছুরিটি বের করে চন্দ্রার মুখে এক ফোঁটা রক্ত দিয়ে দেয়। কিছুক্ষণ পর নীলির হুঁশ ফিরে আসে। কাকনার বলে, ভয় পেও না, আমি তোমাকে মারবো না। আমি শুধুমাত্র মানুষকে বিশ্বাস করানোর জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি। সকলেই ভাববে তুমি আমার হাতে বন্দি আর মারা গিয়েছো। তোমার রক্তে এমন কিছু রয়েছে যা মৃত্যুকেও হার মানায়। তোমার মতো এরকম আরো অনেকেই আছে, তুমি পৃথিবীতে একা নও। এরকম শক্তিধারী কিছু ভালো আর খারাপ ব্যক্তিও রয়েছে। আমার কাছে এরকম দুজন ব্যক্তি আছে যাদের আমি হারাতে পারছি না। তোমার সাহায্যের প্রয়োজন। আমি তোমাকে সবকিছু খুলে বলবো, আগে তোমাকে কারোর সাথে দেখা করতে হবে। এদিকে অফিসার সেই গুপ্ত ঘরটি পেয়ে যায়, আবার টেবিলের উপর পড়ে থাকা ডায়েরিটি পড়তে শুরু করে। এর মধ্যে নীলি সেখানে চলে আসে। অফিসার বলে, তুই কে? আমি ভালো করে জানি তুই কালো জাদু জানিস। তুই তো ওদের মেরেছিস, তাই না? তুই জানিস ওরা কারা ছিল আর কাদের লোক ছিল? তুই আর তোর সাথে ঘুরঘুর করা ওই ছেলেটাকে আমি শেষ করে দেব। আমি এখান থেকে গেলেই তারা চলে আসবে। নীলি বলে, তার জন্য আগে তোমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। শুরু হয়ে যায় গোলাগুলি, যার জন্য বাইরের সকলে বুঝতে পারে চন্দ্রার রুমে ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে। চন্দ্রা এক পর্যায়ে অফিসারের হাতে কামড় দিয়ে বসে। সানিও চলে আসে। সানি দরজা খুলে বলে, চন্দ্রা, পুলিশকে মেরে ফেললে তুমি ফেসে যাবে। এর থেকে ভালো তুমি এখান থেকে চলে যাও। এই সময় সানির বন্ধুরা ডাক দেয়, আর পেছন থেকে অফিসার গুলি মারলে সানির শরীরে লাগে। নিমেষেই সানি সেখানে লুটিয়ে পড়ে। অফিসার রুমের জানলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। চন্দ্রা সানিকে নিয়ে একটা ভাঙা পুরনো বাড়িতে চলে আসে। চন্দ্রার হাতে রক্ত ভর্তি। ভ্যাম্পায়ার যেহেতু চন্দ্রা, অতএব আকাঙ্ক্ষা তো জাগবেই। তারপরও নিজেকে অনেক কষ্টে সামলে রাখে। দেখা যায় খুব পুরনো এক হসপিটালের মধ্যে তারা এসেছে। আশেপাশে কেউ নেই। সানির রক্ত অঝরে ঝরে পড়ছে, যা দেখে চন্দ্রা নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছে না। এদিকে নিউজে ছড়িয়ে পড়েছে চন্দ্রা একজন আতঙ্কবাদী। চারিদিকে হুঁশিয়ার জারি করা হয়েছে। চন্দ্রা আর সানিকে দেখতে পেলেই যেন ধরে ফেলা হয়। বেনু যেহেতু ডাক্তারি পড়েছে, তাই চন্দ্রা তাকে চিকিৎসা করতে বলে। তবে বেনু এসব কথায় পাত্তা দেয় না। সে তার বন্ধুকে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করাবে, কারণ সে নিজেও খুব একটা পড়াশোনা করতো না। তাই চন্দ্রা তাকে বাধা দিতে গেলে বেনু তাকে সরিয়ে দিতে চেষ্টা করে, আর চন্দ্রা রাগে এই কাণ্ড ঘটিয়ে ফেলে, যা দেখে সকলের চোখ ছানা পড়া হয়ে যায়। চন্দ্রার আসল রূপ দেখে আরো একজন তো বেহুশ হয়ে যায়। যাই হোক, বিষয়টা মেনে নিয়ে কাজ শুরু করে দেয়। চন্দ্রা প্রকাশকে ফোন করে বলে, আমি এই বাচ্চাদের রেখে এই অবস্থায় কোথাও যেতে পারবো না। প্রকাশ বলে, তুমি ওখানে থাকলে বিপদ বেড়ে যাবে, তাই যত দ্রুত সম্ভব জনের কাছে চলে যাও। এদিকে একটা বারে নিউজে চন্দ্রার ছবি আর সানির ছবি দেখে অটো ড্রাইভার পুলিশ অফিসারদের ফোন করে সবটা বলে দেয়। এই কথা আড়াল থেকে একটা লোক শুনতে পেয়ে নীলি বলে হেসে ওঠে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে কয়েকজন ইয়াং জেনারেশনের চেহারায়
অন্যরকম একটা রহস্যময় আভাস পাওয়া যায়। পলিটিক্যাল এক অফিসার তার কর্মীকে জিজ্ঞেস করে, এটাই কি সেই মেয়ে? কর্মী হ্যাঁ বলে। এদিকে হসপিটালে গৌড়ার সবকিছু যেন অদ্ভুত মনে হচ্ছে, মানে কামড়ের ভাইরাস তার শরীরে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সেই লেডি অফিসার এসে গৌড়ার গালে একটা চড় লাগিয়ে দিয়ে বলে, চন্দ্রা আর সানি কি করে তোমার সামনে থেকে পালালো? এ ব্যাপারে নানা ধরনের কথা শোনাতে শুরু করে। ম্যাডাম চলে যাওয়ার পর গৌড়ার চিকিৎসা শুরু হয়ে যায়। তবে গৌড়া দূর থেকে রক্ত দেখে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছে না। এই মুহূর্তে সেই চাচা চলে আসে। গৌড়ার বডি দেখে বলে, ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে পড়েছে। অফিসার বলে, আপনি কি আর ওই মেয়ের ব্যাপারে কিছু জানেন? চাচা বলে, তুমি যেরকম ভাবছো ঠিক সেরকম ও কোনো সাধারণ মেয়ে নয়। আমাদের ধর্মীয় বইতে রাক্ষস কিংবা ভ্যাম্পায়ার সম্পর্কে পড়েছো না? এটা কিন্তু শুধুমাত্র কাহিনী নয়, এরকম অনেক মানুষই আমাদের মধ্যে বসবাস করে। তোমার মধ্যে পরিবর্তন এই ভাইরাসের জন্য হচ্ছে। এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো ওষুধ বের হয়নি। আমি তোমার কিছু রক্ত নিয়ে যাচ্ছি, হতে পারে আবার দেখা হবে। এদিকে চন্দ্রা হাত বুলিয়ে দিলে সানির ঘুম ভেঙে যায়। চন্দ্রা বলে, ব্যথা কমে যাবে, আমি মফিন শট দিয়ে দিয়েছি। সানি বলে, আমার ও নেগেটিভ একটু বেশি ঝরে গিয়েছে, তুমি চাইলে তো কিছু রাখতে পারতে। চন্দ্রা বলে, আমি দুঃখিত সানি, আমার এখান থেকে চলে যেতে হবে। তুমি মিডিয়ার কাছে গিয়ে বলবে এই সব খুন আমি করেছি আর তোমাকে ব্ল্যাকমেল করে আমাকে সাহায্য করতে বলেছি। সানি বলে, সানলাইট ছাড়া তোমার আর কোনো দুর্বলতা আছে? চন্দ্রা বলে, আমার হৃদয় আমার দুর্বলতা, আর আমার হৃদয় থেমে গেলে আমি মরে যাব। আচ্ছা, তুমি যদি আমাকে কামড় দাও তাহলে কি আমিও তোমার মতো হয়ে যাব? চন্দ্রা বলে, আমি কামড় দিলে আমার শরীরে ভাইরাস তোমার শরীরে যাবে। যদি ক্লিন আর হেলদি বডি হয় তাহলে আমার মতো হয়ে যাবে, কিন্তু তোমার বডি এমন নয়, কারণ মদ্যপান আর ধোঁয়ায় ভর্তি তোমার বডি। হসপিটালে দেখা যায় গৌড়ার শরীরে কামড়ের ইফেক্ট কার্যকর হতে শুরু করেছে। তার একটা দাঁত পড়ে যায়, তবে সেই স্থান থেকে ভ্যাম্পায়ারের মতো অন্য একটি দাঁত বেরিয়ে আসতে শুরু করে। সাধারণ মানুষ এই ইফেক্টের ধাক্কা সহ্য করতে না পারলে 1 সপ্তাহের মধ্যে মারা যায়। এদিকে পুলিশের লোকেরা পরদিন সেই ভাঙা বাড়িতে চলে আসে। এরপর ভেতরে প্রবেশ করলে সানিকে দেখতে পায়। অফিসার সানিকে চুপ করে থাকতে বলে, তবে পেছনেই কালনাগিনী তো দাঁড়িয়ে রয়েছে। চন্দ্রা কিছু করতেই যাবে, পেছন থেকে এক কনস্টেবল চন্দ্রার মাথায় শুট করে দেয়। কনস্টেবল এ বিষয়ে ইনফর্ম করতে একটু আড়ালে যায়। অন্য অফিসার সানির হাতে হাত করা পড়ায়। এই অফিসার ফোনে নেটওয়ার্ক পায় না। হুট করে আশেপাশে কেমন যেন আওয়াজ হচ্ছে। পেছনে ঘুরলে কাউকে দেখতে পাওয়া যায় না। আমরা দেখতে পাই ওই যে বাড়ি থাকা লোকটি, সে এখানে চলে এসেছে। চোখের পলকে এই ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। অফিসার সেই স্থান থেকে পালাতে শুরু করে। ব্যক্তিটি আবারও অফিসারের সামনে চলে আসে। অফিসার বন্দুক ধরলেই ব্যক্তিটি তার হাত থেকে বন্দুক নিয়ে ম্যাজিক করে তা ফুলে রূপান্তরিত করে দেয়। এরপর ফু দিয়ে তাকে অন্য দুনিয়াতে পাঠিয়ে দেয়। অফিসার চিৎকার করছে। আসলে এসব কিছুই তার ভিশন ছিল। আসলে ম্যাজিকের মাধ্যমে এসব কিছু তাকে ভিশনের মাধ্যমে দেখানো হচ্ছে। দূর থেকে অন্য অফিসার এসব কাণ্ড দেখে তার দিকে এগিয়ে আসতে শুরু করে। অফিসার বলে, আপনি কি শুরু করেছেন? বয়স্ক অফিসার বলে, তুমি কোথায়? আমি তোমাকে তো দেখতে পাচ্ছি না, আর এখানে তো একজন জাদুকর আছে, ওই সবকিছু করছে। যুবক অফিসার বলে, কোথাকার জাদুকর? এই সময় জাদুকর তার সাথেও দেখা দেয়। দূর থেকে এসব খেলা সানিও দেখে যাচ্ছে, আর জাদুকর তার ক্যালমা চালিয়ে যাচ্ছে। প্রথমে ভয় পেয়ে যায়, পরে মজার কাণ্ড দেখে চোখ তো ছানা বড়া হয়ে যায় সকলের। পুলিশ রেগে গুলি করতে শুরু করে। জাদুকর তার ম্যাজিকের সাহায্যে চারিদিকে পায়রা উড়িয়ে দেয়। অফিসার তার দিকে ধারালো ছুরি ছুঁড়ে মারেন। জাদুকর জাস্ট একটা কার্ড ছুঁড়ে মারে। দুটো সংঘর্ষণে অফিসারের ছুরি তার শরীরে এসেই পড়ে। জাদুকর বলে, এখানে দেরি না করে দ্রুত হসপিটালে চলে যাও। ততক্ষণে 3 বন্ধু এখানে চলে এসেছে। জাদুকর চন্দ্রা মাথা থেকে গুলি বের করে ফেলে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। জাদুকর নীলির কানে তার নামে ডেকে ওঠে। অমনি নীলির হুঁশ ফিরে আসে। নীলি জাদুকরের গলা চেপে ধরে, পরে আবারও ছেড়ে দেয়। জাদুকর বলে, আমি তোমাকে খুব মিস করেছিলাম নীলি। বাইরে দেখা যায় গৌরা কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে। এই বিষয়টা যোগীশ তার ম্যাডামকে জানায়। গৌরা সেই ভাঙা বাড়িতে প্রবেশ করে। এই মুহূর্তে চন্দ্রা আর সকলেই গাড়ি করে বেরিয়ে পড়ে। চন্দ্রা বলে, গৌরা আমাদের মতো হতে চলেছে। দেখা যায় আঘাতপ্রাপ্ত অফিসারকে সাহায্য না করে গৌরা তার রক্ত পান করছে। যাই হোক, পুরো টিম তাদের লুকোনো জায়গায় চলে আসে। বন্ধুরা বুঝে উঠতে পারে না কি ঘটছে এসব। চন্দ্রা প্রকাশ স্যারকে ফোন করে বলে, গৌরা মাত্রই ভাইরাস যুক্ত হয়েছে, ওর বিষয়টা সামনে নিয়ে চলে আসবো। প্রকাশ স্যার বলে, তুমি একা ওকে সামলাতে পারবে না, কারণ ও মাত্র আমাদের মতো কনভার্ট হয়েছে, ওর পাওয়ার এখন অনেকটা বেশি। ভাঙা বাড়িতে দেখা যায় ম্যাডাম আর জগদীশ এসে পুরো ঘটনাটা দেখে ফেলেছে। এদিকে প্রকাশ বলে, কুমার নতুন পাসপোর্ট নিয়ে আসছে, দ্রুত ওই স্থান থেকে বেরিয়ে যাও, যত দেরি করবে তত বিপদ হবে। এখন তুমি বেসমেন্টে চলে যাও, কুমার আসার পর বেরিয়ে পড়ো। সকলেই বেসমেন্টে চলে যায়। আশেপাশের পরিবেশ পরিস্থিতি
দেখে সকল বন্ধুরা ভয় পেতে শুরু করে। সানি বলে, গৌরার সূর্যের আলোতে সমস্যা হলো না কেন? চন্দ্রা বলে, ও ফ্রেশ কনভার্ট হয়েছে মাত্র। প্রথম সূর্যের আলোতে সমস্যা হয় না, যত বয়স বাড়তে থাকে তত এই সূর্যের আলো থেকে দূরে থাকতে হয়। যেহেতু বাস্তব লাইফে গৌরা একটা শয়তান ছিল, সেহেতু ভ্যাম্পায়ারে পরিণত হওয়ার পরও ও আমাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। এ সময় জাদুকর এসে চন্দ্রার সাথে দুষ্টামি করতে শুরু করে। চন্দ্রা লাগিয়ে দেয় এক চর। জাদুকর ছেলেদের কাছে গিয়ে তাদের হাতে চাবি ধরিয়ে দিয়ে বলে, যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। এরপর জাদুকর একটা হাততালি দেয়, আর চোখের পলকে জাদুকর সেই স্থান থেকে হাওয়ায় মিলিয়ে যায়। রাতের বেলা গৌরা তার মাকে কাছে ডেকে বলে, আমার চোখে কোনো পরিবর্তন দেখছো? তোমরা যা শুনতে পাও আমি তার থেকেও বেশি শুনতে পাই। আজকে ওই মেয়েটি আমাকে 3টা গুলি করেছে, তবে দেখো আমার শরীরে কিন্তু কোনো ক্ষত নেই। আমি যা বলছি তুমি বুঝতে পারছো মা? আমাকে কেউ মারতে পারবে না, কিন্তু আজকের পর থেকে সকলেই আমাকে ভয় পাবে। মনে আছে বাবা বলেছিল, ভয় সম্মানের মূল কারণ, যা এক সময় ভক্তিতে পরিণত হয়। অতীতে দেখা যায় গৌরা ম্যাডামকেও মেরে ফেলেছে। গৌরা বলে, আমি যদি ভগবান হই, তুমি ভগবানের মা, তোমাকে আমার সাথে থাকতে হবে মা। এই বলে তার মায়ের হাতের দিকে তাকায়। এদিকে চন্দ্রা সানির হাতে একটা ছবি দিয়ে বলে, তোমার মতো দেখতে এই ছেলেটি আমার বয়ফ্রেন্ড ছিল। 1905 সালের ঘটনা। আমি ওকে খুব ভালোবাসতাম। তখন এক ব্রিটিশ সৈনিক আমার শরীরের পেছনে হুট করে শুট করে। তখন ও আমাকে বাঁচাতে এসেছিল, যার জন্য আমার চোখের সামনে ও মারা যায়। আমি কিছুই করতে পারিনি। এখনো আমার এ বিষয়ে অপরাধ বোধ হয়। এ সময় এক ইনফর্মার এসে জানায়, তুমি যে সুন্দরকে মেরেছো ও একজন গ্যাংস্টারের ভাই, যার নাম রাজেন্দ্র। রাজেন্দ্র একজন রাজনীতিবিদ, তাই সে তোমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। এমনকি হোম মিনিস্টারের সাথেও কথা বলে তোমাকে মারার জন্য এক অ্যান্টি ফোর্স তৈরি করেছে। তোমার সাথে এরাও বিপদের মধ্যে রয়েছে। এদিকে গৌরা নিজের মায়ের রক্ত শোষণ করে খেয়ে ফেলে। অপরদিকে সমস্ত পুলিশ ফোর্স চন্দ্রাদের লুকানো স্থানের চারিপাশে ঘিরে ফেলেছে। তাই চন্দ্রা যদি কোনো মতে এখান থেকে বেরিয়ে যেতেও পারে, পুলিশ ফোর্স সানিকে ছেড়ে দেবে না। চন্দ্রা তার পিস্তল রেডি করে, সানির দিকে তাকিয়ে বলে, যা কিছুই ঘটে যাক না কেন, তুমি কিন্তু বাইরে আসবে না। পুলিশরা বাড়ির মধ্যে টিয়ার সেল ছেড়ে দেয়। এরপর ফায়ারিং শুরু করে, তবে চন্দ্রার নিমিষেই হাওয়ায় মিলে যায়। এরপর পুলিশ অফিসারের শরীরে তীর ছুটতে শুরু করে। এক এক করে সকল পুলিশ অফিসারকে প্রতিহত করতে থাকে। এদিকে গোলাগুলির আওয়াজ পেয়ে সকল বন্ধুরা বাইরে চলে আসে। এই মুহূর্তে মাফিয়ার গ্যাংয়ের লোকেরা চন্দ্রার শরীরে গুলি ছুটতে শুরু করে। একাধিক গুলি লাগার ফলে চন্দ্রা সেখানেই কিছুটা দুর্বল হয়ে যায়। সানি সামনে আসতে চাইলে চন্দ্রা তাকে দূরে থাকতে বলে। সানি দৌড়ে এসে একটা রক্তের ব্যাগ চন্দ্রার দিকে ছুঁড়ে মারে। এটা দেখে মাফিয়ারা সানির দিকে গুলি ছুঁতে শুরু করে। সানি পালিয়ে যায়। রক্ত পান করে আমাদের চন্দ্রা তো আবারও সতেজ হয়ে যায়। এরপর শুরু হয়ে যায় কেলানো। সকল মাফিয়ারদের চোখের পলকে শেষ করে দেয়। এ সময় গৌরা এসে বলে, আমি জানি আমি একাই এরকম নই, কারণ আমি যে হসপিটালে ছিলাম আমার মতো আরো অনেকেই এরকম ছিল। সকলের লিডার তো অবশ্যই আছে, আমি তাকে দেখতে চাই। চন্দ্রা ছুরি নিয়ে রেডি হয়ে যায়। দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। গৌরা ইচ্ছে মতো চন্দ্রাকে আঘাত করতে থাকে। দুই পক্ষেরই হাড্ডাহাড্ডি লড়াই চলে। একসময় চন্দ্রা আর পেরে ওঠে না। এক পর্যায়ে গৌরা বুঝে যায় চন্দ্রার রোদে দুর্বলতা রয়েছে, তাই সে এই সুযোগের সদ্ব্যবহার করে। গৌরা বলে, আমি আগে থেকেই জানতাম আমি এই দুনিয়ায় রাজত্ব করব। এখন থেকে আমি আমার রাজত্ব শুরু করব। আমার রাস্তায় যে আসবে আমি তাকে শেষ করে দেব। এই বলে বেরিয়ে যেতে গেলে সানি চন্দ্রার বন্দুক দিয়ে গৌরার শরীরে গুলি করতে শুরু করে, যার জন্য গৌরা সেখানে নিস্তেজ হয়ে পড়ে যায়। তারা সকলে বেরিয়ে যেতে গেলে হুট করে দেখতে পায় গৌরার বডি নিচে পড়ে থাকলেও গৌরা নাইজেলের গলায় ছুরি ধরে আছে। গৌরা বলে, তোর লোক তোকে এখানে নিতে আসবে তাই না? চন্দ্রা বলে, আমাকে নিতে নয়, তোকে শেষ করতে আসবে। এই কথা শুনে গৌরা নাইজেলকে মেরে চন্দ্রাকে আঘাত করতে যায়। তবে চন্দ্রার সামনে সানি এবং সানির সামনে ভেনু চলে আসে, তাই ছুরির আঘাত ভেনুর শরীরে লেগে যায়। এসব কিছু সহ্য করতে না পেরে চন্দ্রা হাওয়ায় ভেসে ছুরি বের করে গৌরার হৃদয়ে আঘাত করে দেয়। গৌরা এবার পুরো লুকিয়েই পড়ে। এদিকে ভেতরে কি হচ্ছে দেখার জন্য পুলিশ অফিসাররা সেখানে প্রবেশ করে। দেখা যায় এখানে সকলের লাশ পড়ে রয়েছে। এদিকে গৌরার বডি চন্দ্রা তাদের মহলের মর্গের বক্সে আটকে রেখেছে। এরপর চন্দ্রা বলে, আমি এখানে কিছু কাজ শেষ করে চলে যাব। সানি বলে, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করলে তোমাকে ফোন দিতে পারবো না। চন্দ্রা না বলে। এরপর চন্দ্রা সানিকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে খুব মিস করব। তুমি খুব ভালো মনের একটা মানুষ। ভেনুকে নিয়ে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে না চাইতেও সানি বেরিয়ে পড়ে। পরবর্তীতে দেখা যায় ভ্যাম্পায়ারদের বেসমেন্টে একজন গুন্ডাকে বেঁধে রাখা হয়েছে, আর তার সঙ্গীদেরও সেই বেসমেন্টে পাঠিয়ে দেওয়া হয়। সঙ্গীরা তো রেগে যায়। এই মুহূর্তে নতুন ভ্যাম্পায়ারের আগমন হয়। আঘাতপ্রাপ্ত ব্যক্তিটি বলে ওঠে, খবরদার ওর সাথে লড়তে যেও না, ও মানুষ নয়, ও একটা রাক্ষস। আর সেই ব্যক্তিটি এক এক করে সকলকে মারতে শুরু করে দেয়। একসময় আঘাতপ্রাপ্ত একজন ব্যক্তি বলে, কে তুমি? এই মুহূর্তে রাজা তার মুখোশ খুলে বলে, আমি তোদের মৃত্যু।
কি চেহারায় চেনা গেল ইনিকে? আজকের কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, মুভিটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।